ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে পরিবেশিত হচ্ছে গীতি আলেখ্য স্বাধীনতার সন্ধানে দেশনায়ক সুভাষচন্দ্র। রচনা নন্দলাল দেবশর্মা, ভাষ্যপাঠে এবং কবিতা আবৃত্তিতে নন্দলাল দেবশর্মা এবং সঙ্গীতাংশে শ্রীমতী কাবেরী দেবশর্মা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসু একটি উজ্জ্বল নাম, যিনি নির্জীব ভারতীয়দের জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের অগ্নিময়ী প্রেরণা সঞ্চার করেছিলেন, যার নিঃস্বার্থ গভীর দেশপ্রেম, অতুলনীয় আত্মত্যাগ স্বদেশবাসীর কাছে সর্বকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। 1897 সালের 23শে জানুয়ারি ভারতের ভাগ্যাকাশে তাঁর আবির্ভাব যেন এক অভিনব সূর্যোদয়। বাংলার ছেলে চন্দ্র সুভাষ উজ্জ্বল করিল ভারত আকাশ, পুরানো যুগের সূর্যের দিল নূতন যুগের মান। এলো রে বান, এলো রে বান, প্রাণের সাগরে এলো রে বান। পিতা জানকীনাথ বসুর আকাঙ্ক্ষা ছিল সুভাষচন্দ্র সিভিল সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট হবেন। পিতার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে 1921 সালে বিলাতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন এবং ট্রাইবস ডিগ্রি লাভ করেন। কিন্তু ব্রিটিশ শাসনাধীন ভারতের মুক্তি সংগ্রামে উৎসর্গীকৃত জীবনের আদর্শে তিনি ব্রিটিশ শাসকের অধীনে চাকুরি প্রত্যাখ্যান করে জন্মভূমিতে ফিরে আসেন। শুরু হয় তাঁর জীবনের বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন। দেশমাতৃকা সেবার কণ্টকাকীর্ণ পথ বেছে নেওয়ার প্রশ্নের উত্তরে তিনি দেশবাসীকে বলেন, আমি ভেবে দেখলাম দেশমাতৃকার সেবা আর ইংরেজদের গোলামি একসঙ্গে চলতে পারে না। আমি ইংরেজদের বুঝিয়ে দিতে চাই ভারতবাসী দুর্বল নয়, দেশের সেবায় তাই নিজের জীবনকে উৎসর্গ করব। তাই বাংলাদেশের প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান, অসহযোগ আন্দোলনের প্রধান নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নির্দেশ মতো বিদেশি দ্রব্য বর্জন করার আদেশ পালন করব। নিজের বাড়ি বিলেতি সব জিনিসপত্র পুড়িয়ে দিয়ে মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। 1921 সালের 17 নভেম্বর ইংল্যান্ডের যুবরাজ ভারত পরিদর্শনে এলেন। কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে তাকে সম্বর্ধনা না জানিয়ে সারা দেশে হরতাল পালন করায় ভারতের বড়লাট লর্ড রিডিং এর আদেশ অনুসারে দেশবন্ধু এবং সুভাষচন্দ্র বসু সহ বহু কংগ্রেসি নেতা বন্দী হলেন। বিচারে 6 মাসের কারাবাস হল কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলে। এই শিকলে পরা ছল মোদেরে, শিকলে পরা ছল, এই শিকলে পরা ছল মোদেরে, শিকলে পরা ছল, এই শিকলে পরেই শিকলে তোদের করব রে বিকল,
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা ছল মোদের, শিকল পরা ছল। 1928 সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য স্যার জন সাইমন প্রবর্তিত সাইমন কমিশনের প্রতিবাদে অদম্য স্বাধীনতা স্পৃহায় সোচ্চার কণ্ঠে সুভাষচন্দ্র বললেন, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই যা ভারতবর্ষকে শৃঙ্খল মুক্ত রোধ করতে পারে। ভারতের স্বাধীনতা সুনিশ্চিত। আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি। এখন আমাদের সামনে একটি মাত্র লক্ষ্য, পূর্ণ স্বাধীনতা। বন্দে মাতরম, বন্দে মাতরম, একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 1939 সালের 3রা সেপ্টেম্বর শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারতবর্ষ যুদ্ধরত দেশ বলে ঘোষিত হল। রাজদ্রোহের মামলায় 1940 সালের 2রা জুলাই তাকে গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল জেলে পাঠানো হয়। অনেক বিবেচনা করে সুভাষচন্দ্র এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই বিদেশে যাবেন। প্রয়োজনে তিনি দেশত্যাগ করবেন। বিদেশে থেকে দেশমাতা ভারতবর্ষকে স্বাধীন করার সংগ্রাম চালিয়ে যাবেন। সেই উদ্দেশ্যে 1941 সালের 17 জানুয়ারি শীতের গভীর রাতে সতর্ক ব্রিটিশ গোয়েন্দা এবং পাহারারত সরকারি পুলিশের সতর্কতাকে উপেক্ষা করে 38/2 এলগিন রোডের বাড়ি থেকে বিমা কোম্পানির এজেন্ট মৌলভী জিয়াউদ্দিন পরিচয়ে ভারতবর্ষ থেকে তাঁর ঐতিহাসিক যাত্রা শুরু করে পৌঁছলেন আফগানিস্তানের রাজধানী কাবুলে। সেখান থেকে সিনোর ওরল্যান্ডো মোজোটা ছদ্মনামে রুশ সীমান্ত অতিক্রম করে অবশেষে বিমানযোগে পৌঁছলেন বার্লিনে। বার্লিনের অবস্থানকালীন তিনি 5000 ভারতীয় সৈন্যদের নিয়ে গঠন করলেন আজাদ হিন্দ বাহিনী এবং অস্থায়ী জাতীয় সরকার। সুভাষচন্দ্র বসু এক নতুন পরিচয়ে পরিচিত হলেন জগৎবাসীর কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু নামে। এসো অন্ধ মনের বন্ধ দুয়ার খুলে, চলো এগিয়ে চলি আলোকে। এসো অন্ধ মনের বন্ধ দুয়ার খুলে, চলো এগিয়ে চলি আলোকে। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি তীব্র হয়ে উঠেছে। জাপান সরকার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে। এছাড়া ব্রিটিশাধীন মালয়, সিঙ্গাপুর জাপানের অধীনস্থ হওয়ায় নেতাজিকে এক নতুন দিশা এনে দেয়। তিনি বুঝেছিলেন এমতো অবস্থায় জাপানকে ভিত্তি করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা সহজতর হবে। তাই জাপানে যুদ্ধবন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে সংগঠিত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা প্রবাসী রাসবিহারী বসুর আহ্বানে সহযাত্রী হিসেবে তার ব্যক্তিগত সচিব আবিদ হাসানকে নিয়ে 90 দিন জাপানি সাবমেরিনে বিপদ সংকুল জলপথ অতিক্রম করে পৌঁছলেন জাপানের টোকিওতে। জাপানে পৌঁছানোর পরের দিনই জাপান প্রধানমন্ত্রী জেনারেল তোজো নেতাজিকে প্রতিশ্রুতি দেন স্বাধীনতা অর্জনে ভারতীয়দের জাপান সর্বতোভাবে সাহায্য করবে। সেদিন টোকিও থেকে বেতারে ভেসে উঠেছিল নেতাজির বলিষ্ঠ কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, দেশবাসীগণ, ভারতীয় কেউ যেন কোনোদিন স্বপ্নেও না ভাবেন যে ব্রিটিশরা সহজেই ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে দেবে। ভারতের স্বাধীনতা
ভারতবাসী রক্তদানই অর্জন করবে। গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি শপথ করছি, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আজাদিন সরকারের সেবা করব। ভারতের পূর্ণ স্বাধীনতা যতদিন না আসবে ততদিনই আমি সংগ্রামরত থাকব। জয় হিন্দ, বন্দে মাতরম। হবে জয়, হবে জয়, হবে জয় রে, ও হে বীর হে নির্ভয়, ও হে বীর হে নির্ভয়। হবে জয়, হবে জয়, হবে জয় রে। 1943 সালের 21শে অক্টোবর সরকারিভাবে আইএনএ সেনাদলের সর্বাধিনায়কত্ব গ্রহণ করে আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রাধিনায়ক রূপে আইএনএ সৈন্যদের কণ্ঠে দিলেন দিল্লি চলো জয়ধ্বনি। বীর সৈন্যদল, যতদিন না আমার বীর সৈনিকরা ব্রিটিশ সাম্রাজ্যের উপর শ্মশান ভূমি তৈরি করে দিল্লির লাল কেল্লায় বিজয় উৎসব সম্পন্ন না করে, ততদিনই আমাদের সংগ্রাম অটুট থাকবে। ওই দিনই বেতারে আজাদ হিন্দ সরকারের অস্তিত্ব ঘোষণার কথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ায় ইংরেজ শাসক দল আতঙ্কিত হয়ে পড়ে। শুরু হলো আজাদ হিন্দ ফৌজের অগ্রগতি। নেতাজি তাঁর উদ্দেশ্য সফল করার লক্ষ্যেই আজাদ হিন্দ ফৌজের সদর দপ্তর এবং মন্ত্রিসভা সিঙ্গাপুর থেকে রেঙ্গুনে স্থানান্তরিত করেন। কেননা তিনি বুঝেছিলেন এই পথেই ভারতবর্ষে প্রবেশ করা সহজ হবে। তাঁর নির্দেশ মতো ঘন জঙ্গল, পাহাড়, পর্বত পেরিয়ে অনাহারে অর্ধাহারে আজাদ হিন্দ ফৌজের সৈন্যদল মণিপুরের রাজধানী ইম্ফল আক্রমণের জন্য অগ্রসর হয়। ঘন অরণ্য, গিরি, গুহাতল ব্যাপী মুক্তি সেনার আনন্দ কোলাহলে পথের দুধারে গৃহদ্বার যায় খুলি। নরনারী শিশু ছুটে আসে দলে দলে, কণ্ঠে কণ্ঠে মিলিত লক্ষ সেনা তুলিল শঙ্কাহরণ জয়ধ্বনি। মুক্তি সাধন জীবন মরণ পণে, লুটায় জীবন পরম ভাগ্যগণী। থামেনি থামেনি এখনো থামেনি তার জয়যাত্রার ইংরেজদের সাথে এই যুদ্ধে প্রায় 4000 সৈন্য প্রাণ বিসর্জন দেয়। তাদের দেহের রক্তে সেদিন মণিপুরের রণক্ষেত্র রক্ত গঙ্গায় প্লাবিত হয়েছিল। এইভাবে 1944 সালের 18 মার্চ ভারতের মাটিতে পদার্পণ করল আজাদ হিন্দ ফৌজ। মাতৃভূমির পবিত্র মাটি চুম্বনে অভিবাদন জানিয়ে সেনাবাহিনীর সভাপতি মেজর জেনারেল শাহনওয়াজ খান মহাসমারোহে উত্তোলন করলেন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। সৈন্যরা সমবেত কণ্ঠে গাইলেন আজাদ হিন্দ ফৌজের জাতীয় সঙ্গীত।
অবশেষে প্রচণ্ড খাদ্যাভাব, প্রতিকূল পরিস্থিতির শিকারে মনোবল ভেঙে যায় ভারতীয় সৈন্যদের। হার মানতে বাধ্য হয় আজাদ হিন্দ বাহিনী। নেতাজির আদেশ মতো আরাকানের অরণ্য পথে ফিরে আসতে বাধ্য হয় রেঙ্গুনে। 1942 সালের 23শে মার্চ জাপানি সৈন্যদল দখল করল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পশ্চাৎ অপসারণ করল ইংরেজ বাহিনী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে। আজাদ হিন্দ সরকারের প্রতি বন্ধুত্বের সাক্ষ্য প্রমাণ হিসেবে 1943 সালের 6ই নভেম্বর জাপানি প্রধানমন্ত্রী জেনারেল তোজো ঘোষণা করলেন, জাপান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে আজাদ হিন্দ ফৌজের হাতে সমর্পণ করা হবে। 1943 সালের 29শে ডিসেম্বর আন্দামান পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে পদার্পণ করেন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের দিন 30শে ডিসেম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে স্বাধীন ভারতের অংশ হিসেবে ঘোষণা করে পোর্ট ব্লেয়ার শহরের জিমখানা মাঠে প্রথম ত্রিবর্ণ পতাকা উত্তোলন করে বললেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভাই ও বোনেরা, আমি নেতাজি সুভাষচন্দ্র বসু ঘোষণা করছি, আজ থেকে এই দ্বীপপুঞ্জ ভারতের স্বাধীন ভূমি। আমার স্বপ্নের দেশ স্বাধীন ভারতের প্রথম স্থলভাগ। তাই এই পুণ্যভূমি আন্দামানের মাটিতে আজ আমি ওড়ালাম ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। শত শত শহীদের রক্তে রাঙা আন্দামান দ্বীপের নাম হল শহীদ দ্বীপ এবং নিকোবর দ্বীপের নাম হল স্বরাজ দ্বীপ। আমি গর্বিত আমার স্বপ্নের ভারত ভূমি এই আন্দামান। 1944 সালের 17ই আগস্ট নেতাজি সিঙ্গাপুর ত্যাগ করলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের যবনিকা ঘটল। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তিম লগ্ন ঘোষণা করে দিয়ে গেলেন নেতাজি এবং তাঁর আজাদ হিন্দ বাহিনী। নেতাজি ছিলেন চির আশাবাদী। ভারতের স্বাধীনতার স্বপ্নে ছিল তাঁর অখণ্ড বিশ্বাস। বিপুল বীর্য সম্ভার নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন ভারতের রাজনৈতিক মঞ্চে। তাঁর সহজাত অগাধ দেশপ্রেম, ব্রিটিশ পরাধীনতার নাগপাশ থেকে স্বদেশ মুক্তির স্বপ্ন সাধনের অতন্দ্র দুর্বার গতিময় জীবনের কর্মকাণ্ডে ভারতের 38 কোটি নরনারীর উদ্বেলিত হৃদয় তাঁকে শ্রদ্ধা জানিয়েছিল। আসুন আজ আমরা তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই।